হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে চর্যাপদের সাহিত্য মূল্য নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে যেটা আলোচনা করছি, দেখো চর্যাপদের সাহিত্য মূল্য, সেটা সম্বন্ধে যেহেতু চর্যাপদের সাহিত্য মূল্য, চর্যাপদ নিয়ে একটু কিছু কথা লেখা আমার দরকার মনে হয়েছে, সেই জন্য আমি চর্যাপদের আবিষ্কার আর একটা পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করব। কেউ যদি মনে করো এইভাবে পয়েন্ট করে লিখবে না, তো প্যারা করেও কিন্তু তোমরা এটা লিখে নিতে পারো। দেখো, চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। পরবর্তীতে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটি 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। দেখো, চর্যাপদের যে আবিষ্কার সেটা তোমাদেরকে জানালাম। এবার এর কিছু পুঁথি সংক্রান্ত তথ্যও তোমাদের সাথে শেয়ার করব। চর্যাপদগুলিতে প্রায় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়কালের বাংলা ভাষার পরিচয় বহন করে। সে সময় ভাষা ছিল অস্পষ্ট ও অপরিষ্কৃত। এই মিশ্র ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষা যেমন দুর্বোধ্য, তেমনি এর ভাবও হেয়ালিপূর্ণ। রচয়িতারা বৌদ্ধতান্ত্রিক সাধক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, ভুসুকপাদ, কান্নপাদ, শবরীপাদ, কুক্কুরীপাদ প্রমুখ। এবার দেখো, এর সাহিত্য মূল্যটা সরাসরি চলে যাচ্ছি। চর্যাপদের রচয়িতারা তাদের সৃষ্টিকে গূঢ়ার্থপূর্ণ বলে আখ্যায়িত করেছেন, কিন্তু গূঢ়ার্থ সত্ত্বেও তারা পরিচিত জীবনের বাস্তব চিত্র ও রূপকের আশ্রয় নিয়েছেন। এর ফলে পদগুলোতে নীরসতা আসেনি, বরং ব্যঞ্জনাধর্মিতা আরও প্রবল হয়েছে। যেমন ভুসুকপাদের পদে ব্যাধের দ্বারা আক্রান্ত হরিণ ও তার সঙ্গিনীর বিরহ বেদনা অপূর্বভাবে চিত্রিত হয়েছে। তারপরে দেখো কি লিখেছি, 3 ছপ্পই হরিণা পিবই না পানি, হরিণা হরিণীর নিলয়া জানি। অবশ্যই কিন্তু স্পেলিংগুলো একটু খেয়াল করে লিখো। চর্যাপদে প্রায় সবকটি গানই মাত্রাবৃত্ত ছন্দে লেখা, অন্তমিলযুক্ত এবং কোথাও কবির নাম অনুলিখিত থাকলেও সব ক্ষেত্রে রাগ রাগিনীর নির্দেশ বেশ স্পষ্ট, যেমন মল্লার, বঙ্গালী ইত্যাদি। আর চর্যার গানগুলিতে লৌকিক জগতের যে চিত্রময় বর্ণনা আছে তা আমাদের অভিভূত করে। জিনিসগুলোকে ভালো করে একটুখানি বুঝতে চেষ্টা করবে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। দেখো, শবরপাদের 28 নম্বর পদটি উদ্ধার করা যাক। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরি পিবত গুঞ্জরি মালি। দেখো, উমত সবর পাগল সবর মা কর গুলি গুহাডা, তৌরি নিয় ঘরিণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলিলি রে গহনত লাগেলি ডালি, একেলি সবরি এবং হিন্ডাই কর্ণ কুণ্ডল বজ্রধারী। উঁচু উঁচু পাহাড়ে সবরি বালিকা বাস করে, সবরি ময়ূর পুচ্ছ পড়েছে আর তার গলায় গুঞ্জ ফুলের মালা। ওগো উন্মত্ত সবর, পাগল সবর, গোল করো না, আমি তোমারই গৃহিণী। গোল মানে গোলাযোগের কথা বলছে। নামে সহজ সুন্দরী, নানা বৃক্ষ মুকুলিত হলো, আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল, সবরই নানা ভূষণে সেজে এ অরণ্যে একা ঘুরে বেড়ায়। তারপরে দেখো কি লিখেছি, এখানে কবি রূপানুরাগ অনবদ্য, ময়ূরপুচ্ছ ও গুঞ্জার মালায় সজ্জিত সবরি বালিকা এবং পুষ্পিত শাখায় পল্লবিত প্রকৃতির চিত্ররূপের মধ্যে সবরের প্রেমানুভূতির ব্যঞ্জনা আধুনিক কবিতা পাঠককেও আলোড়িত করে, যার আবেদন চিরকালীন। এই রকম শবরপাদের আরেকটি পদ, আমার কিন্তু এই পদগুলো ব্যাখ্যা করা আছে, তোমরা যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো। এই পদগুলোর কিন্তু সমস্ত ব্যাখ্যা করে দেয়া আছে। হেরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা, শুকর এসে রে কপাসু ফুটিলা, তৈলা বাড়ির পাশের জন্না বাড়ি তা এলা, ফিটেলি অন্ধারি রে আকাশ ফুলিলা, কসুচিনা পাকেলা রে সবরি সবরি মাতিলা, অনুদিন সবরে কিম্পিন কেবই মহাশুয়ে যে ভেলা। চর্যাপদের দেখো, এটা 50 নম্বর পদ। আমার উঁচুতে ঘর, কার্পাস ফুলে তার চারপাশ ভরে গেছে, বাড়ির পাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্নার আলোয়
আধার কেটে গিয়ে যেন অজস্র ফুল ফুটেছে আকাশে, কঙ্গুচিনা ফল পেকেছে, আর সবরই প্রেমাবেগে মেতে উঠেছে। তো তারপরে দেখো কি লিখেছি। তারপরে লিখেছি, এভাবে চর্যাপদে বারবার সাধারণ মানুষের জীবনের নিখুঁত বিবরণ কাব্যময়তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। নদী, মাটি, ডালপালা, নৌকা, দাঁড়, ঘাট, অরণ্য, সবরী, ডম্বি, ব্রাহ্মণ প্রভৃতি বিভিন্ন অথচ দৈনন্দিন অনুষঙ্গকে চর্যাকারেরা অনায়াসে ব্যবহার করেছেন। চারপাশে চেনা জগতের ছোট ছোট খণ্ড মুহূর্ত, বাস্তব জীবনের দৃশ্য যেন ছায়াছবির মতো আমাদের সামনে কিন্তু ফুটে উঠেছে। যার জন্য বলা হয়েছে যে চারপাশে চেনা জগতের ছোট ছোট খণ্ড মুহূর্ত, বাস্তব জীবনের দৃশ্য যেন ছায়াছবির মতো বারবার ফিরে আসে। শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা, গরুর দুধ দোয়া, উষ্ণ দুধের গন্ধ, অরণ্যের আধারে শিকারীর হরিণ ধরা, গ্রাম্যবধূর বিষণ্ণ মুখ, মাদালের আওয়াজে বোঝা যায় বর চলেছে বধূ আনতে। সেখানে স্ত্রী আচার, বাসর ঘর অথবা নিশি অন্ধারি মূষা অচরা, অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা এবং সর্বোপরি নদীময় বাংলার শান্ত স্রোতস্বিনী তরঙ্গে উত্তাল সজলতার কথা নানান অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি চিত্রধর্মিতা কবিতার একটি বিশিষ্ট দিক। বিশেষ করে মানুষ আর প্রকৃতির সহজ ও গভীর সম্পর্কের চিত্র গীতিময় মানবিক প্রকাশ চর্যাপদেই আমরা প্রথম খুঁজে পেলাম। তো কত সুন্দর দেখো, এখানে যে এর রূপক বলো বা যেগুলো আমরা বাস্তবের চিত্রগুলো আমাদের ফুটে উঠেছে, ব্যবহার করা হয়েছে, কত সুন্দর যে কথাগুলো। তারপরে দেখো কি লিখেছি, যে শুধু বিভিন্ন অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে সিদ্ধাচার্যরা সফল নয়। রসসৃষ্টির মানে শুধু যে অলঙ্কারের প্রয়োগের ক্ষেত্রেই সিদ্ধাচার্য সফল সেটা নয়, রসসৃষ্টির দিকে তাদের বেশ লক্ষ্য ছিল। চর্যাপদে সিদ্ধাচার্যরা যে না পাওয়ার বেদনা প্রকাশ করেছেন বা যাকে অন্তর দিয়ে কামনা করেছেন, তাকে অবশেষে না পাওয়ার যে কথা প্রকাশ করেছেন তা ব্যক্তি জীবনের অর্থাৎ লৌকিক জগতে পাওয়া না পাওয়ার কথা নয়, তা নিখিল মানবের ঘনীভূত শোকের ভাব বা অপার্থিব প্রাপ্তির সুখানুভূতি রবীন্দ্রনাথের একটি গানে পাই। কাছে আমি তবুও কোনো বাধা আমাকে দূরে সরিয়ে রেখেছে, মিলনের মাঝখানেও আমি বিরহ কারায় আবদ্ধ। এই বেদনার হাহাকার একটি বিরহিণীকে কেন্দ্র করে ব্যক্ত হলেও নিখিলের সমস্ত বিরহিণী মানে পৃথিবীর সমস্ত বিরহিণীর বেদনার অশ্রুজলে সিঞ্চিত এই করুণ আর্ত হাহাকার অনুরূপভাবে চর্যায় সরহপাদের শান্তিপাদ, ভূসুক এমনকি কান্নপাদের অনেক চর্যায় এই করুণ রস বিরহ বেদনা ও না পাওয়ার যন্ত্রণাকে অবলম্বন করে অশ্রুস্তৃপ্ত হয়ে উঠেছে। জানি না সেই পাওয়া কি ধরনের ধর্মাচরণ করলে সেই পাওয়া হৃদয়ে অনুভব করা যাবে, কিন্তু একথা ঠিক, চর্যার ধর্ম ও দর্শনের অনুভূতি পার হয়েও এখানে এই আকুল ক্রন্দন শুনে সমস্ত মনটা গুমড়ে গুমড়ে উঠেছে। এই ভাব সংবেদ্য রস মণ্ডিত কাব্যস্রোত যদি চর্যাপদের শ্লোকগুলিতে প্রকাশিত না হতো তবে নিশ্চয়ই তার কোনো মূল্য আমাদের কাছে থাকতো না। তা সেটা বুঝতে তো আমাদের কারুর অসুবিধা নেই। আমরা দেখেছি যে এখানে মানে কত সুন্দরভাবে সব কিছু একটা বাস্তব চিত্রকে ফুটিয়ে তোলে, তাও তার সে কাব্যে কিন্তু তার কোনো হেরফের নেই, কত সুন্দরভাবে সমস্ত কিছু কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন অলঙ্কারের প্রয়োগ, সেমনি শব্দ দেখো, শব্দ ব্যবহারের সুকৌশল পদ্ধতির সাহায্যে ভাবানুযায়ী ধ্বনি মাধুর্য সৃষ্টির দিকেও সিদ্ধাচার্যদের বিশেষ লক্ষ্য ছিল। প্রবল স্রোতে দুরন্ত গতিতে দুর্গম নদীর কথা যখন চটিলোপাত বলেছেন, তখন নদীর বর্ণনায় যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তার দ্বারাই দুস্তর ভয়াল রূপটি শ্রুতিগ্রাহ্য রূপে ফুটে উঠেছে। তারপরে দেখো কি লিখেছি, যখন বলেছেন ভবনী গহন গম্ভীর বেগে বাহ্যি দু আনতে চিখল মাঝে না থাই, এই বাক্য শব্দের ব্যবহারের দ্বারাই নদীর ভয়ঙ্কর রূপটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। হরিণ শিকারের একটি দৃশ্যে ভূসুক শিকারের ভয়াল নৃশংস রূপকে নিঃসংশয়ে ফুটিয়ে তুলেছেন।
আবার যেখানে বেদনার কথা, হতাশার কথা, ব্যাকুলতার কথা, সেখানেও দেখো সেখানে কি, সেখানেও মিষ্ট ও স্নিগ্ধ ললিত শব্দ ব্যবহারের প্রয়োগ লক্ষ্য করা যায়। তো তারপরে দেখো সেই যে মিষ্ট আর স্নিগ্ধ ললিত শব্দের যে প্রয়োগ, সেটা আমরা কোন ক্ষেত্রে বা কিভাবে দেখি। অপনে রচি রচি ভব শিবানী মিছে লোত্র বান্ধব এ আপক্ষ। ছন্দের দিকে এবং চর্যাগুলির আঙ্গিক গড়নের দিকে সবশেষে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার মতো। চর্যাপদকেই আমরা বাংলা কাব্যের প্রাচীনতম নিদর্শন বলে ধরে থাকি। বাংলা গীতি কবিতার উৎস নির্ণয়েও চর্যাপদের স্থান তেমনই গুরুত্বপূর্ণ। আরও একটা দিকে চর্যাগুলি যেগুলো আছে, চর্যাপদের গানগুলো বাংলা পদাবলীর সাহিত্যের আদর্শ স্থানীয়। চর্যাপদকেই কিন্তু আমরা কি ধরি, চর্যাপদ আমাদের কি প্রাচীনতম নিদর্শন। তো দেখো তারপরে কি লিখে নিয়েছি, তারপরে লিখেছি কারণ বাংলা ভাষায় রচিত পর্যায়ে প্রাচীনতম নিদর্শন আমরা চর্যাপদেই প্রথম পাই। ছন্দের দীর্ঘ পয়া, লঘু পয়া, ত্রিপদী, দশক্ষরা বা দ্বিগক্ষরা, এমনকি 14টি পংক্তিতে রচিত সম্পূর্ণ কবিতার নিদর্শন চর্যাপদে দেখা যায়। বিশেষ আকর্ষণীয় দশাক্ষরেরা ছন্দের একটা নমুনা হলো নিন্দু নাদ ন হিত্র পৈঠা অনচাহস্যে আনো বিণ্ঠা। চর্যাপদের সাহিত্যিক মূল্য ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার ইত্যাদি বিষয় নিয়ে প্রমাণ করা গেলেও কিন্তু কাব্য বিচারে এই সমস্ত মাপকাঠি সব নয়। সবচেয়ে বড় মাপকাঠি পাঠকের অনুভূতি। যদি সেই অনুভূতিতে কোনো কাব্য নাড়া দিতে পারে, তবে তার ভাষা, ছন্দ, অলঙ্কার প্রয়োগে অসম্পূর্ণতা থাকলেও তাই সত্যিকার কাব্য। ভাষা, ছন্দ, অলঙ্কারের দিকে চর্যাপদ নিশ্চয়ই ত্রুটিমুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও চর্যাপদকে সুন্দর কাব্য বলে স্বীকার করতে দ্বিধা হয় না। কারণ চর্যাপদে আছে সুগভীর মানবতা বোধের নির্মল অনুভূতি। চর্যাপদ সেই দিক দিয়ে অমূল্য সৃষ্টি। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম চর্যাপদের সাহিত্য মূল্য নিয়ে। তোমাদের যদি কোনো আর্জেন্ট কোনো টপিক থাকে, সেইটা আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি সেটা নিয়ে আগে ভিডিও করব। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।